হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেই ঘটনাটি একজনের মানুষের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। উনি ওনার নাম প্রকাশ করেননি, তো চলুন দেরি না করে শুরু করা যাক। মানুষের এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, আর আমি অত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। আমি যুক্তিবাদী মানুষ। অনেকেই আমাকে নাস্তিক বলে, কিন্তু আমি নাস্তিক না। আমার সাথে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোর ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারি না। আমার যতদূর মনে পড়ে, আমার 4 বছর বয়স থেকেই ঘটনার সূত্রপাত। এর আগে ঘটে থাকলে তা আমার মনে নেই। তখন আমরা খাগড়াছড়িতে ছিলাম। আমি তখনও স্কুলে ভর্তি হইনি, সম্ভবত 1994 সাল। আমরা প্রতিদিন সন্ধ্যায় বাসার পাশে খেলার মাঠে খেলা করতাম। আম্মু ও আন্টিরা হাঁটাহাঁটি করতো। তখন আমি দেখতাম মাঠে আমাদেরই মতো, কিন্তু আমাদের চাইতে আলাদা কিছু মানুষ হাঁটাহাঁটি করছে। এক কথায় আমি একটা দেয়ালের সামনে দাঁড়ালে যেমন ছায়া পড়বে তেমন, কিন্তু ছায়াটা সাদা, টর্চ লাইটের আলোর মতো সাদা। অনেকগুলো সাদা আলোর মানুষ মাঠে খেলছে। আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, এগুলো কি? আম্মু বলতো শেয়াল। পাশের জঙ্গলে অনেক শেয়াল ছিল। আম্মু ভাবতো শেয়াল দেখে ভয় পাচ্ছি। এভাবে প্রতিদিনই আমি তাদের দেখতাম। আমার কাছে সেটা স্বাভাবিক ছিল, আমি ভয় পেতাম না। কাহিনীতে কিছুটা পরিবর্তন আসে 1997-98 এর দিকে। তখন আব্বুর বদলি হয়ে গেছে চট্টগ্রামে। আমি 3তে পড়ি। খাগড়াছড়িতে আমি ওদের দেখতাম মাঠে, আর চট্টগ্রামে ওরা চলে যায় দেয়ালে, ছায়ার মতো। অবিকল একটা মানুষের ছায়া, কিন্তু টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল। সন্ধ্যায় খেলার সময় দেখতাম দেয়াল দিয়ে হেঁটে যাচ্ছে অনেকগুলো আলোর মানুষ, কিন্তু ওদের পা কখনো মাটিতে লাগতো না, শূন্যে ভাসমান থাকতো। আমি ভয় পেতাম না। খেলার সাথীদের বলতাম, তারা মজা করে ধরতে যেত, কিন্তু ধরতে পারতো না। পরে জানতে পারি তারা কেউ দেখতো না, দুষ্টামি করত। 2003 সালে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সন্ধ্যায় বের হওয়া বন্ধ, তাই আর আলোর মানুষ দেখি না। 2006 সাল। আমি এসএসসি পরীক্ষার্থী। গ্রাম থেকে নানু ও মামা এসেছে। পরীক্ষার আর 15-16 দিন বাকি। নানু আমার সাথে ঘুমায়। আমি রাত 1:30 পর্যন্ত পড়ি। হঠাৎ এক রাতে, আনুমানিক রাত 3টা, আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি আমার রুমে 3 জন লোক চাদর মুড়ি দিয়ে হাঁটছে। তাদের গা থেকে আলো ছড়াচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। প্রায় 30 মিনিট জেগেছিলাম। নানুকে জড়িয়ে ধরলাম। নানু বলল, কি হয়েছে? আমি বললাম, ভয় পাই। সকালে আমি নানুকে জিজ্ঞেস করলে নানু বলেন, সত্যিই গত রাতে আমি বলেছি ভয় পাই। জিজ্ঞেস করার কারণ হলো, আমি যুক্তি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করি না। ঘটনাটা আমার স্যারের সাথে শেয়ার করলে উনি বলেন, এগুলো জিন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলেন। এরপর কেটে গেল আরও 2 বছর। 2008 সাল। আমি এইচএসসি দিয়ে ঢাকায় গেছি কোচিং করতে। হোস্টেলে থাকি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি আমাকে আমার বড় খালা মারছে, পেটে জোরে জোরে লাথি মারছে। আমার চোখ লাল হয়ে বেরিয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। ঘুম ভেঙে গেল। আমি কোথায়? এরা কারা? আমি কে? কিছুই মনে করতে পারছি না। আমি নিঃশ্বাস নিতে পারছি না। পেটে খুব ব্যথা। প্রায় 15-20 মিনিট। হঠাৎ আমার রুমমেট আমার গা ধরে ঝাঁকুনি মারে। আমার সব মনে পড়ে যায়। তাকিয়ে দেখি সকাল 11টা। তারপর দেখি আমার পেট লাল হয়ে আছে, যেন সত্যিই কেউ প্রচণ্ড জোরে লাথি মেরেছে। ঘটনাটা আমার মাকে বলি। তারপর বাসায় চলে যাই। আম্মু একটা তাবিজ দিয়ে দেন। হোস্টেলে হঠাৎ একদিন দেখি হাতে তাবিজ নেই, কোথাও খুঁজে পাই না। তারপর যখন বাসায় যাই, টানা 21 দিন জ্বর আর বমি, আর ভয়াবহ সব দুঃস্বপ্ন। প্রতিটা স্বপ্নের বিষয়বস্তু আমাকে মারছে, আমি মরে যাচ্ছি। মৃত্যুর 1 সেকেন্ড আগে ঘুম ভেঙে যেত। শরীরে খুব ব্যথা করত। সকাল বিকাল দুপুর রাত যখন তখন স্বপ্ন। এমনকি সোফায় বসে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করলেও স্বপ্ন চলে আসতো। তারপর সুস্থ হই। হোস্টেলে যাই। তাবিজটা খুঁজে পাই বিছানার তোশকের নিচে। কিন্তু তোশকের নিচে কিভাবে গেল? যাই হোক,
2009 সালে আমরা সিলেটে ভার্সিটিতে ভর্তি হলাম। আমার বয়স 18-র উপরে। আমার জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়। একটা রাত ঘুমাতে পারিনি, এক কথায় পাগল হয়ে গিয়েছিলাম। স্বপ্নের মাঝে কতবার যে মৃত্যুর হাত থেকে ফিরে আসতাম। ভয়াবহ সেই ড্রাকুলার চেহারা আমাকে প্রতি রাতে তাড়িয়ে বেড়াতো। 5 মিনিটের জন্য ঘুমাতে পারতাম না। স্বপ্নে যে জায়গায় মারা হতো, ঘুম থেকে ওঠার পর সেই জায়গায় ব্যথা করত, লাল হয়ে থাকতো। আমার ভার্সিটিতে যাওয়া বন্ধ প্রায় 3 মাস। আমি কি বলি কি করি কিছুই মনে থাকে না। এমনকি আমার নানা নানু নাকি ওই সময় আমাদের বাসায় ছিলেন, কিন্তু আমি আজও মনে করতে পারি না। অনেকের সাথে কথা বলে জানতে পারি আমাকে নাকি তখন দেখতে একদম পাগলের মতো দেখাতো। বিশেষ করে আমার চোখ। সাধারণ ও মানসিক সব ডাক্তারই দেখানো হয়েছে, তারা শুধু ঘুমের ওষুধ দিয়ে দিত। আর যখন খুব সমস্যা হতো ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিত, স্যালাইন দেওয়া হতো। আমার মনে আছে দিনে 7টা ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয়েছে। আমার এক পাশে ভাই আর এক পাশে মা ঘুমাতো। আমি মাকে ধরে রাখতাম আর ভাই আমাকে ধরে রাখতো, কিন্তু স্বপ্নগুলো আমাকে ছাড়তো না। আমি প্রতি রাতে চিৎকার করতাম। দিনে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতাম, আবল তাবল বকতাম। এক হুজুর আমাকে তেল পরা মেখে ঘুমাতে বলল। অবিশ্বাস্য রকমভাবে যেদিন তেল পরা মাখতাম সেদিন রাতে স্বপ্ন দেখতাম না, যেদিনই মাখতাম না সেদিনই দেখতাম। আমাকে অসহায়ভাবে হুজুরে বিশ্বাস করতে হলো, কিন্তু সেই হুজুর আমাকে স্পষ্ট করে কিছুই বলল না। শাহ পরান মাজার এর হুজুর বললেন আমার উপর জিনের নজর আছে। আমি বিশ্বাস করি না। আমাকে পানি পড়া আর তাবিজ দিলেন। আমি ব্যবহার করিনি, ফেলে দিয়েছি সুরমা নদীতে। আর আমার সেই হুজুর আমাকে একটা শরীর বন্ধের তাবিজ দিলেন, যা আমি ব্যবহার করে সুফল পেয়েছি। তাবিজ গলায় লাগাবার সাথে সাথে অবিশ্বাস্যভাবে সব ভয় চলে গেল। 2010 সাল, আমি 2য় বর্ষে পড়ি। হঠাৎ একদিন দেখি গলায় তাবিজ নেই। আমি ভয় পেলাম। তাবিজ খুঁজে পেলাম ঘরের এক কোণায়, কিন্তু আর গলায় দিলাম না। একদিন আম্মু অসুস্থ হয়ে গেছে, আবল তাবল বকছে। হঠাৎ আমাকে ডাক দিল, বলল তোর যে বড় তাবিজটা আছে না, হুজুর যে দিছে, ওইটা ফেলে দে। ওইটা ভালো না, এক্ষুনি ফেলে দে, যা ফেলে দে। যদিও আম্মু পরে অস্বীকার করেছে। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু তাবিজ ফেললাম না, একটা কাচের বয়ামে রেখে দিলাম। তারপর আমি আবার স্বপ্ন দেখি প্রতি রাতে। 2011 সাল, একদিন রাতে বাথরুমের আয়নায় একজনকে দেখি। সেই ড্রাকুলা বা অন্য কিছু আমার দিকে তাকিয়ে হাসছে। তার চেহারা কি যে ভয়ঙ্কর, আমার অনুভূতি না হয় নাই লিখলাম। তবে অনেক কেঁদেছি। আমার সাথেই কেন এমন হবে? আমি কি দোষ করেছি? এখন আমার কাছে এটা কোনো ব্যাপার না। একজনের সাথে এই ঘটনা শেয়ার করেছিলাম। সে বলেছে রাতের বেলা রুমের মাঝখানে বসে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে। তারা কি চায় জানতে। করিনি, কি লাভ? কদিন আগে আমার ভাইয়ের পরীক্ষা ছিল। দেখলাম সে আকাশি রঙের শার্ট আর নীল জিন্স পরে ডান হাতে বোর্ড নিয়ে বাম হাতে দরজা খুলে বেরিয়ে গেল। একটু পরে দেখি সে আবার একইভাবে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, কিরে তুই ঢুকলি কখন? সে তো পুরো অবাক। আমি বের হলাম কখন? আমি বললাম, তাহলে 2 মিনিট আগে কে গেল? সে বলল, মানে? আমি বুঝতে পারলাম ঘটনাটা কি। আমি ওকে যেতে বললাম, কারণ এর আগেও এই ঘটনা 2-3 বার ঘটেছে। শুধু ভয় পাচ্ছিলাম ওর যাতে কিছু না হয়। আমি অনেক কিছুই বলে দিতে পারতাম, যা অন্য কেউ পারত না। নিজেই অবাক হয়ে যেতাম। যেমন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ভালোবাসা দিবসে কার সাথে কোথায় বেড়াতে গেছে, আমি সেটা পর্যন্ত বলে দিয়েছিলাম, যেটা এখন আর পারি না বা পারতে চেষ্টাও করি না। যারা এই ঘটনাটি শুনলেন তাদের জায়গায় হলে আমি এটি বিশ্বাস করতাম না, কারণ আমি অবিশ্বাসীদের দলে। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যার সাথে ঘটে সেই বুঝে। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।